তাহলে এতক্ষণ যে আমরা তড়িৎযোজ্যতা বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড দেখলাম, তো কারা ইলেকট্রোভ্যালেন্সি তৈরি করবে? মানে আমি তো কয়েকটা উদাহরণ শুধুমাত্র নিলাম, তাদের স্ট্রাকচারটা করলাম, কিন্তু কিভাবে বুঝবো যে এরা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা তৈরি করবে, এরা কোভ্যালেন্ট করবে না, বা কোঅর্ডিনেট বন্ড করবে না, এটাই করবে? কিভাবে বুঝবো? কোঅর্ডিনেট করবে না সেটা বুঝতে পারছি, কেননা ইলেকট্রনের ঘাটতি আছে, বা দুটো ইলেকট্রনের শর্ট আছে, বা দুটো ইলেকট্রনের এক্সট্রা আছে, সেই ইলেকট্রন ত্যাগ করছে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু পুরোপুরি যে ত্যাগ করে দেবে, কোভ্যালেন্ট করবে না, এটা আমি বুঝবো কী করে? এটা বোঝার সহজ উপায়টা হচ্ছে, আয়নিক বন্ড করার জন্যে কি হওয়ার দরকার না, আয়ন হওয়ার দরকার। অর্থাৎ যেন সহজেই সে ক্যাটায়ন বা অ্যানায়ন হতে পারে। ক্যাটায়ন আর অ্যানায়ন যদি না হয়, তাহলে তো আয়নিক বন্ড তৈরি করবে না। মনে করো ক্যাটায়ন হতে তাকে প্রচুর পয়সা খরচ করতে হচ্ছে, তাহলে সে নিশ্চয়ই ক্যাটায়ন হতে চাইবে না। কখন সে ক্যাটায়ন হতে চাইবে? যখন সে ক্যাটায়নটা ইজিলি হয়ে যেতে পারে, তাই না? তো ক্যাটায়ন ইজিলি হবে কখন? কখন ক্যাটায়নটা ইজিলি হবে না, যদি তার ভ্যালেন্স শেলের যটা ইলেকট্রন থাকুক, সেটাকে সে খুব সহজেই ছেড়ে দিতে পারে। তার এই ভ্যালেন্স শেলের এক্সট্রা একটা বা দুটো বা তিনটে ইলেকট্রনকে যদি সহজেই ছেড়ে দিতে পারে, তাহলে কোনো একটা মেটাল বা কেউ তার ইলেকট্রন সহজেই ছাড়বে কখন? যদি তার আয়োনাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা অত্যন্ত কম হয়। মানে কম এনার্জি পেলেই মানে সেই উদ্গ্রীব হয়ে বসে আছে ইলেকট্রনটাকে ছাড়ার জন্য, কম এনার্জি পেলেও তো ছেড়ে দিল। কেউ কেউ তো আবার মানে এনার্জি গ্রহণও করে না, নিজেরও এনার্জি ছাড়ে, ইলেকট্রনও ছাড়ে। উদাহরণ বলো, সোডিয়াম পড়েছিলাম না, সোডিয়াম, পটাশিয়াম, গ্রুপ 1-এর মেম্বারগুলো। গ্রুপ 1 এরা কি করে না, মাত্র একটা ইলেকট্রন থাকে ভ্যালেন্স শেলে, এক্সট্রা ইলেকট্রন থাকে। কেন এক্সট্রা বলছি না, NH2NP6 এর পরে একটা ইলেকট্রন ঢুকে যায়। NH2NP6 হলো তার পরের কক্ষপথটাতে, অর্থাৎ N+1 যে এসটা, তাতে একটা মাত্র ইলেকট্রন থাকে। সেই এক্সট্রা ইলেকট্রনটাকে যদি সে ছেড়ে দেয়, তাহলে তো আগের কক্ষপথটা অর্থাৎ NH2NP6 স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে। এরা কারা না, গ্রুপ 1-এর মেম্বারগুলো। গ্রুপ 1-এর মেম্বারগুলো খুব সহজে, খুব ইজিলি, কম আয়নাইজেশন পোটেনশিয়াল গ্রহণ করেই ইলেকট্রন ছেড়ে দেবে, অর্থাৎ খুব ভালো, খুব তাড়াতাড়ি ক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেছে? গ্রুপ 1-এর মেম্বারগুলো সহজেই ক্যাটায়ন হতে পারে। গ্রুপ 2 এর এক্সট্রা মাত্র দুটো ইলেকট্রন থাকে, NH2 হয়ে থাকে না, তার মানে N+1 কক্ষপথে মাত্র দুটো ইলেকট্রন থাকে। কি হওয়ার জন্যে না, NH2NP6 এর চাইতে মাত্র দুটো বেশি ইলেকট্রন ঢুকে থাকে। এই দুটো ইলেকট্রন যদি সে ছেড়ে দেয়, তাহলে সে আগের ইলেকট্রনিক কনফিগারেশন, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা পেয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রন যতটা সহজে ছাড়া যায়, দুটো ইলেকট্রন কিন্তু অতটাও সহজে ছাড়া যায় না। এটা আমরা পড়েছি, তাই না? যাই হোক, দুটো ইলেকট্রন যদি ছাড়ার তাগিদ থাকে, তারা ছাড়তে পারে। মোট কথা একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন ছাড়াটা 5-6টা তো ইলেকট্রন ছাড়তে হচ্ছে না। তাহলে সিঙ্গেল পজিটিভ বা 2 পজিটিভ, ইভেন 3 পজিটিভ, অ্যালুমিনিয়াম 3+, এইগুলো হওয়া যায় যদি সহজে হতে পারে। যারা হয় তারাই আয়ন তৈরি করে, অর্থাৎ ক্যাটায়ন তৈরি করে। আর মানে আয়নিক বন্ড হওয়ার প্রথম শর্তটাই হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন হতেই হবে। তাহলে যদি সম্পূর্ণ ইলেকট্রন সে ছেড়ে দিয়ে ক্যাটায়ন হতে পারে, তাহলে সে আয়নিক বন্ড তৈরি করার জন্য রেডি। তাহলে আয়নিক বন্ড কারা তৈরি করে? আয়নিক বন্ড মেনলি তৈরি করে গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 13-এর কিছু মেম্বার, কয়েকজন মেম্বার। গ্রুপ 13-এর কয়েকজন মেম্বার, বোঝা গেছে? গ্রুপ 14-15 ওরা আর করতে পারে না, মানে 4+, 5+, এরা আয়নিক বন্ড করবে না। 4টে ইলেকট্রন 5টা ইলেকট্রন ছাড়া সহজ নয়। কথাটা বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাটায়ন হিসেবে কারা থাকবে না, ক্যাটায়ন হিসেবে থাকবে গ্রুপ 1-এর মেম্বারগুলো, গ্রুপ 2-এর মেম্বারগুলো, আর গ্রুপ 13-এর কিছু মেম্বার। আচ্ছা, মাঝখানে 3 থেকে 12 অবধি এই মেম্বারগুলো কেন থাকে না? কারণ এরা ডি ব্লক, তাই না? এদেরও 2-1টা মেম্বার থাকে, দেখাবো পরে। তো গ্রুপ 13-এরও 1-2জন থাকে। ক্লিয়ার? ওকে। এবার আমাকে একটা কথা বলো, যে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে কারা ভালো ক্যাটায়ন তৈরি করবে? অবশ্যই গ্রুপ 1, কেননা দুটো ইলেকট্রন ছাড়ার
ছাড়ার জন্য যতটা এনার্জি লাগে তার চেয়ে অনেক কম এনার্জি লাগে একটা ইলেকট্রন ছাড়ার জন্য। এবং আমরা দেখেছি গ্রুপ ওয়ানে যারা থাকে অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম এরা আয়নাইজেশন পোটেনশিয়াল গ্রহণ করে না, উল্টে এনার্জি ছেড়ে দেয়, ভাস্ট অ্যামাউন্ট অফ এনার্জি লিবারেট করে, সাথে ইলেকট্রন ছাড়ে। অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে সোডিয়াম প্লাস যে হয় তার জন্য হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লিবারেট করে, গ্রহণ করে না। এনার্জি ইলেকট্রন ছাড়ার জন্য আমি তো বলেছিলাম এনার্জি গ্রহণ করে, তো সোডিয়াম পটাশিয়াম এরা এনার্জি গ্রহণ করে না, সাথে এনার্জি ছেড়ে দেয়। তাহলে এরা খুব ভালো ক্যাটায়ন তৈরি করে। মানে গ্রুপ 1 আর 2 এর মধ্যে যদি কম্পেয়ার করি আমি, তাহলে গ্রুপ 1 খুব ভালো ক্যাটায়ন ফর্ম করে। অর্থাৎ সিঙ্গেল 1 গুলো সবচেয়ে ভালো ক্যাটায়ন, তারপরে +2, তারপরে +3। তাহলে বুঝতেই পারছো, দেখো যে কম্পাউন্ডটা একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস চার্জ হলো, সে তার কাছ থেকে আরেকটা ইলেকট্রন বের করে 2+ করানোটা একটু টাফ, কেননা সে অলরেডি পজিটিভ চার্জ হয়ে আছে। তাহলে ইলেকট্রন বার করছি মানে কোন চার্জটাকে বার করছি? নেগেটিভটাকে। তাহলে যে অলরেডি ওভারঅল পজিটিভ হয়ে আছে তার থেকে নেগেটিভটাকে বার করা কি সহজ হবে? পজিটিভ তো নেগেটিভকে আকর্ষণ করে ধরে বসে থাকে। তার কাছ থেকে আরেকটা ইলেকট্রন ছাড়ার জন্য কিন্তু এবার অনেকটা এনার্জি দিতে হবে। তাই 2+ও না হয় হলো, এবার সেখান থেকে যদি আরো একটা ইলেকট্রন আমি ত্যাগ করে বের করে আরেকটা ইলেকট্রন যদি ত্যাগ করে আমি যদি 3+ করতে চাই, 2 পজিটিভ হয়ে আছে, এবার আরেকটা নেগেটিভ চার্জ কি বলছি তুমি বেরো, তাহলে 2 পজিটিভ এই নেগেটিভটাকে তো ধরে বসে থাকবে, তাকে কি ছাড়তে অত সহজে ছাড়বে? তাতে আরো অনেক বেশি অ্যামাউন্টের এনার্জি দিতে হবে। বোঝা গেছে? এবার যে এতটা এনার্জি নিয়ে পর ইলেকট্রনটাকে ছাড়লো মানে কি ওই লাস্ট ইলেকট্রনটার প্রতি তার একটা মোহ আছে, ও এনি হাউ ওই ইলেকট্রনটাকে আবার ফেরত পাওয়ার চেষ্টা করার দিকেই থাকবে। যে খুব মানে মনে করো তোমার কাছে একটা জিনিস আছে, সেটা তোমার কাছে বোঝা, তুমি কি করবে? তুমি সহজেই দিয়ে দেবে। এবার কেউ একজন বললো আচ্ছা ওই জিনিসটা তুমি দিয়ে দিলে, তাহলে আরও একটা জিনিস দাও। তখন তুমি একটু ভাববে কিনা যে আচ্ছা আমি তো একটা তো দিয়েই দিলাম, আরও একটা নিতে চাইছে, তো তখন সেকেন্ড জিনিসটা দেওয়ার জন্য তোমার মনটা কিন্তু অতটা উদ্গ্রীব থাকবে না, তুমি অত সহজে দেবে না। এবার মনে করো তুমি সেকেন্ড জিনিসটা কোনোভাবে দিলে, থার্ডে তোমার কাছ থেকে আরও একটা জিনিস চাইছে, তখন কি তুমি দিতে চাইবে? তোমাকে খুব বেশি প্রলোভন করলো, তুমি হয়তো দিলে, কিন্তু তুমি কি ভাববে যদি বাবা ফেরত পাই, আমি কোনোভাবে ফেরত পেলে আমি নিয়ে নেবো। সিমিলারলি যে 3 পজিটিভ হয়, যে অ্যাটমটা 3 পজিটিভ হয়, তার এই 3 পজিটিভ এর স্টেবিলিটি অবশ্যই কেউ যদি 2 পজিটিভ হয় তার চাইতে কম, কারণ 3টে ইলেকট্রন ছাড়া মুখের কথা নয়। আর এই 2 পজিটিভটার স্টেবিলিটিটাও যেটা সিঙ্গেল পজিটিভ হয় তার চাইতে কম। তার মানে যারা সিঙ্গেল পজিটিভ সে সবচেয়ে ভালো ইলেকট্রোপজিটিভ, সে তার পজিটিভ চার্জকে খুব ভালোভাবে সুন্দরভাবে ধরে রাখতে পারবে। 2 পজিটিভ ধরে রাখাটা একটু টাফ, আর 3 পজিটিভ ধরে রাখাটা আরও বেশি টাফ। তাহলে যদি আমি বলি এই 3 জনের মধ্যে ভালো ইলেকট্রোপজিটিভকে, তুমি কি বলবে? 3 পজিটিভ, তাই না? 3টে পজিটিভ চার্জ আছে, বেশি ইলেকট্রোপজিটিভ না, 1 পজিটিভটা বেশি ভালো ইলেকট্রোপজিটিভ। কেননা পজিটিভিটি মানে হচ্ছে পজিটিভ চার্জটাকে ধরে বসে থাকা। এমন নয় যে পজিটিভ চার্জটাকে আমি কোনোভাবে নিউট্রাল করে আবার ইলেকট্রন নিয়ে নিউট্রাল করে আমি নিউট্রাল করে দিলাম, সেটা নয়। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে Na+ হয়ে স্টেবলভাবে থাকবে, কিন্তু ক্যালসিয়াম 2টো ইলেকট্রন ছেড়েছে, তার ওই সেকেন্ড ইলেকট্রনটার প্রতি কিন্তু মোহ আছে, সে নিজে পজিটিভ হলেও ওই ইলেকট্রনটাকে আরও ফেরত পাওয়ার একটা সামান্য প্রবাবিলিটি তার মধ্যে থাকবে। আর অ্যালুমিনিয়াম 3+ মানে কি, যে 3টে ইলেকট্রন ছেড়েছে সে তো 3টে ছেড়ে দিয়েছে, মানে সে লাস্ট ইলেকট্রনটাকে তো ফেরত খুব ভালোভাবে পাওয়ার চেষ্টা করবে। তার মানে 3 পজিটিভটা চাইতে 2 পজিটিভ বেশি স্টেবল, 2 পজিটিভের চাইতে সিঙ্গেল পজিটিভ সবচেয়ে বেশি স্টেবল। ক্লিয়ার? বোঝা গেছে এতটা পর্যন্ত? তাহলে আমরা কি বলছি? আমরা বলছি গ্রুপ 1 এর মেম্বারগুলো বেশি ভালো ইলেকট্রোপজিটিভ, তার মানে বেশি ভালো আয়নিক বন্ড তৈরি করতে চায়, বেশি ভালো আয়নিক বন্ড তৈরি করবে গ্রুপ 1, তারপরে গ্রুপ 2, তারপরে গ্রুপ 13 বা তারপরেরগুলো। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমাকে বলো লেফট থেকে রাইটের কথাটা না হয় পড়লাম, ওপর থেকে নিচের দিকে কি হবে? দেখো
ওপর থেকে নিচের দিকে আমরা জানি সাইজ ফ্যাক্টরটা কি করে, না ইনক্রিজ করে। যত সাইজ ফ্যাক্টর ইনক্রিজ করবে তত নিউক্লিয়াস থেকে দূরত্বটা কি হবে, বাড়বে। আমরা এটা পড়েছি যে সাইজ ওপর থেকে নিচের দিকে নামলে সাইজ ফ্যাক্টরটা কি হয়, না ইনক্রিজ করে। তাহলে সহজেই ইলেকট্রন ছেড়ে দেবে, মানে আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু কি হবে, আরো বেশি ডিক্রিজ করবে, মানে সে তত ভালো ক্যাটায়নে পরিণত হতে চাইবে। যত ভালো ক্যাটায়নে পরিণত হবে তাহলে আয়নিক বন্ড তৈরি করার জন্য ক্যাটায়ন দরকার, সহজেই ক্যাটায়ন হয়ে যাচ্ছে, মানে আয়নিক বন্ড ভালোভাবে তৈরি করবে। বোঝা গেছে? তাহলে পিরিয়ডিক টেবিলের লেফটের সাইডের যে মেম্বারগুলো আছে তারা আয়নিক বন্ড তৈরি করার জন্য ক্যাটায়ন দেয়। শুধু তাই নয়, ওপর থেকে যত আমি নিচের দিকে নামবো তত ভালো ক্যাটায়ন তৈরি করে, অর্থাৎ আয়নিক বন্ড তৈরি হওয়ার প্রবাবিলিটি ইনক্রিজ করে। ক্লিয়ার? তাহলে ক্যাটায়নের কথা এতক্ষণ পড়ে নিলাম। কি কি পড়লাম? ক্যাটায়নের সাইজ যত বড় হবে তত ভালো সে ক্যাটায়ন, মানে তত ভালো আয়নিক বন্ড তৈরি করবে। তাহলে ক্যাটায়নের সাইজ একটা হচ্ছে গিয়ে, তাহলে আমরা পড়লাম ক্যাটায়নের সাইজ, সাইজ অফ ক্যাটায়ন যত বড় হবে তত ভালো ক্যাটায়ন হবে, মানে ভালো আয়নিক বন্ড তৈরি করবে। দুইয়ে কি পড়লাম, না ইলেকট্রোপজিটিভিটি, মেটালটা বা এলিমেন্টটা যত ভালো ইলেকট্রোপজিটিভ, যত ভালো ইলেকট্রোপজিটিভ মানে নেগেটিভ ইলেকট্রনকে ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হওয়ার ক্ষমতা যত বেশি তত তার আয়নিক বন্ড হওয়ার ক্ষমতা বেশি। তার মানে লেফট সাইডের গ্রুপ পিরিয়ডিক টেবিলের লেফটের যে মেম্বারগুলো আছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, এরা ভালো আয়নিক বন্ড তৈরি করতে পারবে। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এর মধ্যে আমি দেখলাম গ্রুপ 1 সবচেয়ে ভালো, তারপর গ্রুপ 2, তারপর গ্রুপ 3 বা 13 বা মানে লেফট টু রাইটের দিকে গেলে আয়নিক বন্ড হওয়ার প্রবাবিলিটি ডিক্রিজ করে। ওপর থেকে নিচের দিকে নামলে আয়নিক বন্ড হওয়ার প্রবাবিলিটি ইনক্রিজ করে, আর লেফট টু রাইটের দিকে গেলে আয়নিক বন্ড হওয়ার প্রবাবিলিটি ডিক্রিজ করে। ক্লিয়ার? ওকে, এবার আমি দেখতে পাচ্ছি যে ক্যাটায়ন চার্জ, চার্জ অফ ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন কি না সিঙ্গেল চার্জ সবচেয়ে ভালো আয়নিক বন্ড তৈরি করে, তারপরে ডাবল চার্জ, তারপরে +3 অ্যান্ড সো অন। +3 পরে আর কেউ আর আয়নিক বন্ড তৈরি করেন, তারা কোভ্যালেন্টের দিকে চলে যায়। তাহলে বলো ক্যাটায়ন সম্বন্ধে কোনো প্রবলেম নেই। এবারে সেই তাহলে অ্যানায়নগুলো কেমন হবে? আয়নিক বন্ড তৈরি করার জন্য তো দুটো জিনিস দরকার, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। ক্যাটায়ন তো পড়লাম, তাহলে চলো দেখি অ্যানায়নটা কেমন ভাবে হয়। অ্যানায়ন তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জে কনভার্ট হবে তারাই অ্যানায়ন হতে পারে। মানে এমন নয় যে ইলেকট্রনটাকে জাস্ট সাইডে বসিয়ে রাখবে, সেটা নয়, সে তার ব্যালেন্স সেলে কমপ্লিটলি ইলেকট্রনটাকে গ্রহণ করে নেবে, তারপর নেগেটিভ, ইউনি নেগেটিভ বা 2 নেগেটিভ, দুটো যদি গ্রহণ করে 2 নেগেটিভ এরকম চার্জে কনভার্ট হবে, তবে গিয়ে তো সে অ্যানায়ন। তাহলে ভালো অ্যানায়ন কে হতে পারে না যার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু খুব বেশি, মানে একটা ইলেকট্রন গ্রহণ করার জন্য অনেক ভাস্ট অ্যামাউন্ট অফ এনার্জি সে লিবারেট করতে পারে, যার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু খুব বেশি, খুব ভালো মাত্রায় সেই ইলেকট্রনটাকে গ্রহণ করতে পারে। তাহলে কারা পারবে কি মনে হয়? ইলেকট্রন, তাহলে আমি দেখলাম গ্রুপ পিরিয়ডিক টেবিলে লেফটের সাইডের মেম্বারগুলো হচ্ছে ইলেকট্রোপজিটিভ। লেফট থেকে যত রাইটের দিকে যাব তত কি হয় না সাইজটা ক্রমশ ছোট হতে থাকে, এটা আমরা পড়েছি আগের চ্যাপ্টারে। তাহলে নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করে, মানে ইলেকট্রো নেগেটিভিটির পরিমাণ কি হয় না ইনক্রিজ করে। গ্রুপ 17 আমরা দেখেছিলাম না, গ্রুপ 17 ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে NS2 NP5, মানে একটা ইলেকট্রন শর্ট থাকে টু NS2 NP6 হওয়ার জন্যে, তাই না? তাহলে এরা একটা ইলেকট্রন খুব সহজেই গ্রহণ করে নিতে চাইবে, মানে এদের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা অনেক বেশি, বা এদের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটাও অনেক বেশি, তাই না? তাহলে আমরা পিরিয়ডিক টেবিলের কি বলবো না রাইট হ্যান্ড সাইডের যে সমস্ত মেম্বারগুলো আছে তাদের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা বেশি, মানে তারা ভালো ক্যাটায়ন হতে পারবে, সরি অ্যানায়ন হতে পারবে, ক্যাটায়ন নয় অ্যানায়ন হতে পারবে। তাহলে ক্যাটায়ন হচ্ছে লেফটের মেম্বারগুলো আর অ্যানায়ন হচ্ছে রাইটের মেম্বারগুলো, মানে গ্রুপ 17 বা গ্রুপ 16 বা গ্রুপ 15 এরা। গ্রুপ 17 ইউনি নেগেটিভ চার্জ যুক্ত স্পিসিস হয়, একটা মাত্র ইলেকট্রন গ্রহণ করলে NS2 NP6 হয়ে যাবে। সিমিলারলি গ্রুপ 16 এর জন্য কটা ইলেকট্রন দরকার? দুটো,
এদের হচ্ছে গিয়ে NH2 NP4, মানে দুটো ইলেকট্রনের ঘাটতি আছে NH2 NP6 হওয়ার জন্য। তাহলে দুটো ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে 2 নেগেটিভ হবে। সিমিলারলি গ্রুপ 13 হবে 3 নেগেটিভ। তাহলে এরা আসলে আয়নিক বন্ড তৈরি হওয়ার জন্য দায়ী। যেমন গ্রুপ 17 মানে হ্যালোজেনগুলো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তারপর গ্রুপ 16 মানে হচ্ছে অক্সিজেন, সালফার। আর এদিকে গ্রুপ 15 হচ্ছে গিয়ে নাইট্রোজেন, ফসফরাস, এরা। ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে যত লেফট থেকে রাইটের দিকে যাবো, অর্থাৎ রাইট সাইডের মেম্বারগুলো অ্যানায়ন তৈরি করে। ওকে, সবচেয়ে ভালো অ্যানায়ন কারা তৈরি করবে? 1 নেগেটিভ না 2 নেগেটিভ না 3 নেগেটিভ? ওই একই কথা। কোনো একটা এলিমেন্ট যখন একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তখন সে সিঙ্গেল নেগেটিভ চার্জে কনভার্ট হয়ে গেল। এবার সিঙ্গেল নেগেটিভটাকে ধরে রাখাটা কিন্তু সহজ। যদি আরো একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়, দেখো ও একটা ইলেকট্রন গ্রহণ করে অলরেডি নেগেটিভ চার্জ হয়ে গেছে, আরেকটা যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এর নেগেটিভ চার্জ আর এই ইলেকট্রন মানে এও তো নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভের মধ্যে কি হবে? সিমিলারলি রিপালশন হবে। ও আরেকটা এক্সট্রা ইলেকট্রনকে গ্রহণ অত সহজে করতে চাইবে না। এই জন্য এই ইলেকট্রনটাকে গ্রহণ করতে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু এর কি হচ্ছে? কমে যাচ্ছে, ও আর চাইছে না। তখন ওকে বেশি পরিমাণে বাইরের থেকে এনার্জি দিতে হবে এই ইলেকট্রনটাকে গ্রহণ করানোর জন্যে, তাই না? ও তো নিতে চাইছে না আরেকটা এক্সট্রা ইলেকট্রন। 2 নেগেটিভ হতে গেলে প্রথমে একটা নেগেটিভ হবে, তারপরে এই নেগেটিভের রিপালশনটাকে ওভারকাম করানোর জন্য এক্সট্রা এনার্জিকে দিতে হবে। সেটা আমার আরো বেশি খরচের ব্যাপার, বোঝা গেছে? আবার যদি 3 নেগেটিভ হতে চাই, যেমন N3- হয়, তাহলে কি দুটো নেগেটিভ হলো। এবার 2 নেগেটিভ আরো যে ইনকামিং ইলেকট্রনটা তার সাথে তো রিপালশনে ইনভলভ হয়ে যাবে, আরো বেশি মাত্রায় রিপালশন হবে। তাহলে এই রিপালশনটাকে ওভারকাম করানোর জন্য আমাকে আরো এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি খরচ করতে হবে, দিতে হবে তাকে। মানে ওর ইলেকট্রন অ্যাফিনিটি খুব কমে গেছে, মানে গলা অবধি খেয়ে নিচ্ছে, আর পারছে না। আমি বলছি আরো খাও, খাবারের প্রতি একটা বিতৃষ্ণা চলে এসছে। তা আরো যদি আরেকটা ইলেকট্রন নিতে চায় তাহলে আরো এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি ওকে দিতে হবে, মানে ওর ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু কমে গেছে, আর নিতে চাইছে না। তাহলে 3 নেগেটিভ হয়ে গেল মানে কি? বোঝা বেড়ে গেল। ও চাইছে যদি একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারি বোধহয় আমি বেঁচে যাই। তাহলে 3 নেগেটিভটা স্টেবিলিটি অতটা বেশি নয়, কার চাইতে? না 2 নেগেটিভের চাইতে। আর 2 নেগেটিভের স্টেবিলিটিটা কম কার চাইতে? না ইউনি নেগেটিভের চাইতে। তার মানে যে ইউনি নেগেটিভ সে সবচেয়ে বেশি স্টেবল, তারপর 2 নেগেটিভ, তারপর 3 নেগেটিভ। বোঝা গেছে? যেমন করে আমরা ক্যাটায়নটা দেখলাম যে +1টা বেশি স্টেবল কার চাইতে? না +2 এর চাইতে। এটা কার চাইতে বেশি স্টেবল? না +3 এর চাইতে। যে সমস্ত মৌল ইউনিপজিটিভ হয় তারা হচ্ছে বেশি ভালো ইলেকট্রোপজিটিভ। সিমিলারলি যে সমস্ত মৌলগুলো ইউনি নেগেটিভ হয় তারাই হচ্ছে ভালো ইলেকট্রোনেগেটিভ। যেমন সবচেয়ে ভালো ইলেকট্রোনেগেটিভ হচ্ছে গ্রুপ 17 এর মেম্বারগুলো, তারপর হচ্ছে গ্রুপ 16, তারপর হচ্ছে গ্রুপ 15। ক্লিয়ার? তাহলে আয়নিক বন্ড তৈরি করার জন্যে 1, 2 এরা ক্যাটায়ন তৈরি করে, গ্রুপ 17, 16, 15 এরা অ্যানায়ন তৈরি করে। ক্লিয়ার? ক্যাটায়নগুলো আমি দেখলাম ওপর থেকে নিচের দিকে যত নামছি, সাইজ যত বাড়ছে তত ক্যাটায়ন হওয়ার প্রবাবিলিটি বাড়ছে। সিমিলারলি দেখো এরাও তো ওপর থেকে নিচের দিকে যত নামবো তত সাইজ বাড়বে। সাইজ যত বাড়বে তত নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে, মানে নিউক্লিয়াস তো বাইরের ইলেকট্রনটাকে আকর্ষণ করে ঘরে ঢোকাবে। সাইজ যত বাড়বে এই নিউক্লিয়াস বাইরের কক্ষপথের যে ইলেকট্রনটা আছে তার প্রতি দূরত্ব কি হচ্ছে? বেড়ে যাচ্ছে না? এখানে যে দূরে আছে, যতটা দূরে আছে এখানে তার থেকে বেশি দূরে আছে, এখানে তার চেয়ে আরো অনেক বেশি দূরে আছে ইলেকট্রনটা। তাহলে এ যতটা ভালোভাবে আকর্ষণ করে ঘরে ঢোকাতে পারবে, এ নিশ্চয়ই অতটা ভালোভাবে আকর্ষণ করে ঘরে ঢোকাতে পারবে না ইলেকট্রনটাকে। তারপরে ওপর থেকে যত নিচের দিকে নামবো, সাইজ যত বাড়বে তত অ্যানায়ন হওয়ার প্রবাবিলিটিটা কি হবে? কমবে। ক্যাটায়নের ক্ষেত্রে উইথ ইনক্রিজিং সাইজ ক্যাটায়ন হওয়ার প্রবাবিলিটি কি হচ্ছিল? বাড়ছিল। কিন্তু অ্যানায়ন হওয়ার প্রবাবিলিটি কি হচ্ছে? ডিক্রিজ করছে। তাহলে অ্যানায়ন হওয়ার প্রবাবিলিটি যদি ডিক্রিজ করে তাহলে ওপর দিকের মেম্বারগুলো ভালো অ্যানায়ন আর নিচের দিকের মেম্বারগুলো ভালো ক্যাটায়ন হবে। তাহলে মনে রাখবে লেফট সাইডের ওপর থেকে নিচের দিকে নামলে তারা ভালো ক্যাটায়ন হতে পারে, আর রাইট সাইডে যারা অ্যানায়ন হবে তাদের সাইজ যত ছোট হবে তত তারা ভালো অ্যানায়ন হবে। বোঝা গেছে? তাহলে আয়নিক কম্পাউন্ড তৈরি করার জন্য কারা দায়ী হবে? ক্যাটায়ন যে হবে তার সাইজ যেন বড় হয়,
আর অ্যানায়ন যে হবে তার সাইজ যেন ছোট হয়। এটা হচ্ছে প্রাইমারি ক্রাইটেরিয়া। তাহলে আয়নিক বন্ড তৈরি করার জন্যে ক্রাইটেরিয়া হিসেবে আমি কি বলতে পারি, ক্যাটায়নের সাইজ যেন বড় হয়, বেশি বড় হয়, আর অ্যানায়নের সাইজ যেন ছোট হয়, তবেই তারা ভালো ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন তৈরি করে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা তৈরি করতে পারবে। 1 নাম্বার। 2 নম্বরে আসছি ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড ইলেকট্রোপজিটিভিটি। তাহলে যারা ক্যাটায়ন হবে তারা যেন খুব বেশি মাত্রায় ইলেকট্রোপজিটিভ হয়, উল্টো কথায় তাদের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু যেন একদম কম হয়। আর যারা অ্যানায়ন তৈরি করবে তাদের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু যেন সবচেয়ে বেশি থাকে, খুব বেশি থাকে। বোঝা গেছে? মানে যারা ক্যাটায়ন হবে তাদের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু যেন সবচেয়ে কম থাকে, মানে কি ইলেকট্রোপজিটিভিটির ভ্যালু যেন বেশি থাকে। এই মেম্বারগুলো কারা? গ্রুপ 1, 2 এর গুলো। আর অ্যানায়ন মানে ভালো ইলেকট্রোনেগেটিভ কারা? না গ্রুপ 17, 16 এর গুলো। এইরকম যদি এলিমেন্ট হয় তাহলে তারা সবচেয়ে ভালো ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে, তাই না? ক্যাটায়ন যে হবে সে যেন চট করে ক্যাটায়ন হয়ে যায়, অ্যানায়ন খুব সহজে অ্যানায়ন হয়ে গেল। সহজেই ক্যাটায়ন কি হতে পারবে? যার ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু একদম কম, নেগেটিভিটি তার মধ্যে নেই, শুধু পজিটিভিটি আছে, তার মানে নেগেটিভিটির ভ্যালু কম। আর অ্যানায়ন যার মধ্যে নেগেটিভিটির ভ্যালু অনেক বেশি, তার মানে আমি বলতে পারি ক্যাটায়ন আর অ্যানায়ন এই দুটো এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স কি হবে? অনেক বেশি হবে। এর অনেক কম, এর অনেক বেশি, তাহলে দুজনকার ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স কি হচ্ছে? অনেক বেশি হচ্ছে। বোঝা গেছে? মনে করো এর ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে কি 0.01, আর এর অ্যানায়নের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে সাপোজ 4। তাহলে এরা ভালো ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি করবে নাকি অন্য একজন, মনে করো যার অ্যানায়নের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে সাপোজ 2 আর ক্যাটায়নের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে সাপোজ মনে করো 1, তাহলে এদের পার্থক্যটা কত? 2 - 1 = 1। আর এদের পার্থক্যটা কত? 4 - 0.01, মানে অলমোস্ট ইজ ইকুয়াল টু 4। তাহলে এরাই তো সবচেয়ে ভালো ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। ক্লিয়ার? দুটো শর্ত পেলাম, এক হচ্ছে গিয়ে ক্যাটায়ন অ্যানায়নের সাইজ, ক্যাটায়নের সাইজ যেন বড় হয়, অ্যানায়নের সাইজ যেন ছোট হয়। 2 হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বেশি হবে তত তারা ভালো আয়নিক বন্ড তৈরি করবে। ক্লিয়ার? 3 নাম্বারে হচ্ছে যে ক্যাটায়ন তৈরি করবে তার আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু যেন কম হয়, মানে সহজেই যেন ক্যাটায়ন হয়, তার আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু কম। যত কম এনার্জি নিয়ে ইলেকট্রন ছেড়ে দিতে পারবে তার মানে সে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে তার ইলেকট্রোপজিটিভিটির ভ্যালু বেশি, মানে নেগেটিভিটির ভ্যালু কম। উল্টো দিকে যে অ্যানায়ন হবে, অ্যানায়ন হওয়ার জন্য কি করবে? ইলেকট্রন গ্রহণ করার জন্য ইলেকট্রন অ্যাফিনিটি চাই, মানে তার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু যেন খুব বেশি হয়, খুব সহজেই যেন সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে নেয়। ভাস্ট অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে দিল কি করার জন্য? ইলেকট্রন গ্রহণ করার জন্য। মানে অ্যানায়নের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু বেশি আর ক্যাটায়নের আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু কম, তারা খুব ভালো আয়নিক বন্ড তৈরি করে। মানে সহজ কথাই হচ্ছে যে যত সহজে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করতে পারবে সেই ক্যাটায়ন অ্যানায়ন খুব ভালো আয়নিক বন্ড তৈরি করবে। এবার আয়নিক বন্ড হওয়ার জন্যে আরেকটা কি এনার্জি বললাম? ল্যাটিস এনার্জি চাই, তাই না? মানে এই যে ক্যাটায়ন হয়ে গেল আর অ্যানায়ন হয়ে গেল, এবার এরা তো একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হবে, তখন একটা অ্যামাউন্ট অফ এনার্জি কি করে? না লিবারেট করে। এই এনার্জিটাকে বলছি আমি কি বললাম? ল্যাটিস এনার্জি। এরা দুজন পরস্পরের প্রতি মনে করো খুব সহজ মানে যুক্ত হতে চাই, নিজেদের মধ্যে আকর্ষণ করে যুক্ত হতে চাইছে, তখন কি করবে? এও নিজের থেকে এনার্জি রিলিজ করবে, এও এনার্জি রিলিজ করবে। এই দুজন যুক্ত হওয়ার জন্য যে অ্যামাউন্ট অফ এনার্জিটা রিলিজ করে তাকে আমরা বলি ল্যাটিস এনথালপি অর ল্যাটিস এনার্জি। তাহলে এইটা যত বেশি অ্যামাউন্টের ছাড়বে, কথাটা মানে কি? এরা বেশি অ্যামাউন্টের এনার্জি ছাড়ছে, মানে এদের দুজনকার প্রতি পরস্পরের প্রতি আকর্ষণটা অনেক বেশি, এরা পরস্পর পাশাপাশি থাকতে চাইছে, তাই বলছে নিজেদের সব চলে যাক বাবা, তবু আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, ও বলছে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, দিয়ে পাশাপাশি থাকছে। বোঝা গেছে? তাহলে ল্যাটিস এনার্জির পরিমাণ যত বেশি হবে উৎপন্ন আয়নিক বন্ডটা তত বেশি স্ট্রং হবে। ক্লিয়ার? একটা শর্ত কি?
আরেকটা হচ্ছে ক্যাটায়নগুলোর, যারা ক্যাটায়ন হবে যে সমস্ত মৌল, তাদের শেষে যেন একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, কিংবা দুটো এক্সট্রা ইলেকট্রন থাকে, কিংবা তিনটে এক্সট্রা ইলেকট্রন থাকে। এই একটা ইলেকট্রন ছাড়লে সে তো ইউনিপজিটিভ চার্জের ক্যাটায়ন, কিংবা দুটো ছাড়লে 2 পজিটিভ চার্জের ক্যাটায়ন, কিংবা তিনটে ছাড়লে 3 পজিটিভ চার্জের ক্যাটায়ন হতে পারে। সিমিলারলি অ্যানায়ন যে হবে তারও শেষে যেন একটা ইলেকট্রনের ঘাটতি থাকে, কিংবা দুটো ইলেকট্রনের ঘাটতি থাকে, কিংবা তিনটে ইলেকট্রনের ঘাটতি থাকে, তবেই তারা 1 নেগেটিভ বা 2 নেগেটিভ বা 3 নেগেটিভ চার্জের অ্যানায়ন তৈরি করতে পারবে। বোঝা গেছে? আরেকটা শর্ত কি, 4 নাম্বার না 5 নাম্বার, কত নম্বর শর্ত বলছি, 5 বোধহয়। আরেকটা শর্ত হচ্ছে ক্যাটায়ন যদি হয় তাহলে যত কম ক্যাটায়ন হবে, মানে +1 ক্যাটায়নটা সবচেয়ে বেশি স্টেবল হবে +2 ক্যাটায়নের চাইতে, +2টা স্টেবল হবে 3 ক্যাটায়নের চাইতে, +3 ক্যাটায়নের চাইতে। সিমিলারলি যে সিঙ্গেল নেগেটিভ সেই অ্যানায়নটা বেশি স্টেবল হবে 2 নেগেটিভের চাইতে, এই অ্যানায়নটা বেশি স্টেবল হবে 3 নেগেটিভের অ্যানায়নের চাইতে। কেন কি বৃত্তান্ত সব বললাম, ক্লিয়ার হয়েছে? তাহলে এইগুলোই হচ্ছে প্রাইমারি কন্ডিশন কিসের জন্যে, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড হওয়ার জন্যে। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কখন কারা তৈরি করবে নিশ্চয়ই বুঝে গেছে এতক্ষণে। তাহলে যারা সবচেয়ে ভালো ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট তাদের সাথে যারা সবচেয়ে ভালো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তারা ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি করবেন। ক্যাটায়ন কীভাবে তৈরি করবেন, একজন তার এক্সট্রা ইলেকট্রনটা ছাড়বে, সেই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা ওই যে ইলেকট্রোনেগেটিভ সে গ্রহণ করবে, অ্যানায়ন হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হবে, তার জন্য ল্যাটিস এনার্জি ছাড়বে এবং অ্যানায়ন মানে আমাদের যৌগটা তৈরি করবে। কি যৌগ না, আয়নিক কম্পাউন্ড তৈরি করবে। তাহলে এতটা পর্যন্ত আশা করি কারোর কোনো অসুবিধা নেই। তাহলে আজকে আমরা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড কীভাবে তৈরি হয় এবং তাদের শর্ত কী, এই সব কিছু সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম। এখানে যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, স্টে টিউনড।